আমার ফুলসজ্জার রাতে আমি নিজের ঘরে মাথায় রুমাল চেপে বসে আছি। মাথায় এত ব্যথা হচ্ছিল যে কান্না করতে মন চাইছিল, কিন্তু আমরা পুরুষেরা কান্না করতে পারি না, কারণ ওতে আমাদের পুরুষত্বের উপরে খুব বড় প্রশ্নচিহ্ন লেগে যাবে। আমার মাথার উপরে একটা গভীর ক্ষত হয়ে গেছিল। সমস্ত লোক উৎসুক হয়ে আমার কাছে দাঁড়িয়ে আছে। আমার সাথে যা ঘটেছিল সেটা হলো, আমি শুধুমাত্র 10 মিনিটের জন্য নিজের স্ত্রীর ঘরে গিয়েছিলাম। সেখানে যাওয়ার কিছু সময় পরেই আমার আর্তনাদ শুনে আমার সমস্ত আত্মীয় এক জায়গায় হয়ে গেছিল। দরজা আমি ভেতর থেকে বন্ধ করে দিয়েছিলাম, এই কারণে তাদের দরজা ভাঙতে হয়। ভেতরে তারা আমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছিল। নিজের ফুলসজ্জার রাতে নিজের ঘরের ভাঙা দরজার বাইরে বসে হবু বরের কেমন লাগতে পারে। আমার এক মামা আমার কাছে এসে বলতে লাগলো যে, তোর ক্ষত তো অনেক গভীর মনে হচ্ছে, চল তোকে হাসপাতালে নিয়ে যাই। আমি রেগে গিয়ে বললাম যে আমি হাসপাতালে যাব না। ডাক্তার আমাকে বিয়ের শিরবানিতে দেখে জিজ্ঞেস করবে, তোমার এটা কিভাবে হয়েছে? তখন আমি কি জবাব দেব? আমি তো কাউকে মুখ দেখানোর অবস্থাতেই থাকবো না। কোন নববধূ বাসর রাতে নিজের বরের সাথে এই রকম করে? ও তো আমাকে শেষ করে দিয়েছে। এ কি ধরনের মেয়ের সাথে আমার বিয়ে দিয়েছো? আমি তো সারা জীবনের জন্য বরবাদ হয়ে গেলাম। ব্যাস চেহারা দেখেই নিয়ে চলে এসেছো, মাথায় কিছু আছে কি না সেটা অন্তত দেখে নিতে। মেয়ে খুবই সুন্দরী ছিল। আমিও খুশি খুশি ঘরের মধ্যে গিয়েছিলাম। ফুলসজ্জার রাতে সমস্ত ছেলেই খুশি থাকে, আর খুশি কী জিনিস নিয়ে সেটা আমরা সবাই ভালোভাবেই জানি। লোকেরা মনে করে যে মেয়েরা বেশি খুশি থাকে, কিন্তু মেয়েদের সাথে সাথে আমরা ছেলেরাও খুব খুশি থাকি, কেননা আমাদের জীবনে একটা মেয়ে আসছে। আমাদের বাড়িতে কোনো মেয়ে ছিল না, এই কারণে এই বিয়ে তাড়াতাড়ি দেওয়া হয়েছিল। খুশি তো আমিও ছিলাম, কেননা আমার চোখে আমার বউকে খুব বেশি সুন্দরী মনে হয়েছিল। আর পুরুষদেরও তো একটাই চাহিদা থাকে। সেই গল্প তো আপনারা শুনেছেন যে একজন লোক 3টে মেয়েকে 5,000 টাকা করে দিয়ে বলেছিল, এটা খরচ করো, যে পুরো খরচ করবে আমি তাকেই বিয়ে করব। একটা মেয়ে 5,000 টাকা দিয়ে পুরুষদের জিনিস কিনলো আর বলল যে আমি নিজের থেকে তোমার বেশি খেয়াল করি। লোকটা এটা দেখে খুব খুশি হলো। দ্বিতীয় মেয়েটা বলল যে আমি ওই টাকা খরচ করিনি, বরং জমা করে রেখেছি, যাতে পরে যখন প্রয়োজন হবে তখন এটা আমরা কাজে লাগাতে পারি। এই কথাটাও খুব ভালো। তৃতীয় মেয়েটা ওই 5,000 টাকা নিজের উপরে খরচ করলো। সে সুন্দর করে মেকআপ করলো আর সুন্দর একটা ড্রেস পরে দাঁড়িয়ে রইল। কিন্তু সেই লোকটা তৃতীয় মেয়েটিকেই বিয়ে করলো। মানে পুরুষরা শুধু সৌন্দর্যই দেখে। বিয়ের রাতে আর কোন মেয়ে তার জন্য খাবার বানিয়ে বসে থাকে? তার সৌন্দর্য দেখেই সে খুশি হয়ে যায়। কিন্তু আমার ব্যাপারে তো মনে হচ্ছে আমার বাড়ির লোকেরা কিছুই দেখেনি। আমি আমার আত্মীয় স্বজনদের মাঝে বসে এই কথাটাই বলছিলাম। তখনই আমার বাবা এলো আর আমার মুখের উপরে থাপ্পড় মেরে বলল, তোর লজ্জা করে না নিজের বউয়ের ব্যাপারে এইরকম কথা বলতে? মাত্র একদিনের নববধূর ব্যাপারে এখনই এইরকম কথা বলছিস? তাহলে পরে তুই ওই বেচারির সাথে কি করবি? কারো মেয়েকে নিজের বাড়িতে নিয়ে আসা মজা নাকি যে তাকে উঠিয়ে নিয়ে চলে এলাম? ওর বাবাকে আমি কথা দিয়েছি, যদি ওর সাথে খারাপ কিছু হয় তাহলে আমি তার সামনে লজ্জায় পড়ে যাব। আর তুই কি আমাকে লজ্জায় ফেলতে চাস, তাও এই বয়সেই? সারা জীবন আমার বিরুদ্ধে কেউ কোনো অভিযোগ করতে পারেনি, না আমার বিরুদ্ধে কিছু বলার বাহানা পেয়েছে, আর এখন তুই এই মেয়ের বাবার সামনে আমাকে লজ্জায় ফেলতে চাস নিজের এই সমস্ত ফালতু কাজের কারণে? আমার মুখ তো হা হয়েই থেকে গেল। আমি বললাম, ওই বেচারি তোমার ছেলের মাথা ফাটিয়ে দিয়েছে, সেটাও ফুলসজ্জার রাতে, তবুও তুমি ওর পক্ষে দাঁড়াচ্ছ। যদি আজকে আমার মা জীবিত থাকতো তাহলে শাশুড়ি হয়ে নিজের এই ভয়ানক বৌমার হাত থেকে নিজের ছেলেকে বাঁচাতো। কিন্তু তোমাকে তো আমার বাবার থেকে ওর বাবা বেশি মনে হচ্ছে। কেউ ওকে গিয়েও জিজ্ঞেস করো যে এখনও নববধূ হয়ে ভেতরে বসে আছে, সে আমার সাথে কি করেছে। আমার বাবা সমস্ত আত্মীয়র কাছে ক্ষমা চাইলেন আর বললেন, তোমরা এখন ঘরে যাও। আমার আত্মীয়রা কেউ কেউ রেগে গেল আর বলল, দেখো তো ছেলেটার অবস্থা কি করেছে, এরপরেও তুমি ওই মেয়েটার পক্ষ নিচ্ছ। আমার বাবা বলল যে এটা আমার ছেলে আর বৌমার ব্যাপার, আমি নিজেই এই মামলাটা ঠিক করে নেব, আমার কোনো বিচার সবার দরকার নেই। আমি তো অবাক হয়ে গেছিলাম যে আমার বাবা নিজের পাগলি বৌমার জন্য আত্মীয়দের সাথে খারাপ ব্যবহার করছেন, তাদেরকে কথা শুনিয়ে দিচ্ছেন, আর সবার সামনে আমার মুখের উপরে থাপ্পড়ও মেরেছেন। ও একদিনের নববধূ ছিল আর ওর এত সম্মান করছিলেন, তাহলে আমিও তো হবু বর ছিল, সবেমাত্র আমার বিয়ে হয়েছে, তাহলে সবার সামনে আমার মুখে থাপ্পড় মারার কি দরকার ছিল? প্রাপ্তবয়স্ক ছেলের উপরে কে হাত উঠায়, সেটাও তার বাসর রাতে? আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কি বাবা আমার মুখের উপরে থাপ্পড় মারতে পারতো? আমার বাবার হৃদয় তো তখনও বলেনি যখন সে আমাকে বাসর ঘর থেকে অজ্ঞান অবস্থায় নিয়ে বেরিয়েছিল। সমস্ত আত্মীয় স্বজন চলে গেছে, এদিকে আমি নববধূর ঘর থেকে গুনগুন করে গানের আওয়াজ পাচ্ছি। ও নিজেকে আয়নাতে দেখে গান করছিল যে সাজনা হে মুঝে সাজনা কে লিয়ে। যদিও সাজনাকে তো ও কোনো দিক থেকেই ছাড়েনি, যেন খুব ভালো একটা কাজ করেছে। ও নিজের মেকআপ আর কাপড় ঠিক করছিল, কেননা ও আমার সাথে যা করেছিল তার ফলে ওর মেকআপ কিছুটা নষ্ট হয়ে গেছিল। কেননা এত বড় একজন পুরুষ মানুষকে অজ্ঞান করা সহজ কথা না। কিছু সময় পরে আবারও সেই ঘর থেকে গানের আওয়াজ আসতে লাগলো, এ মেরে হামসাফার এক যারা ইন্তেজার। আমার মনে হচ্ছিল যে ও আমাকে বলছে, অপেক্ষা করো, তোমার অবস্থা এর চেয়েও বেশি খারাপ করে দেব। আমার তো এখন ওই মেয়েটার থেকে ভয় লাগছিল।
হয় ওর ঘাড়ে কোনো ভূত পেট চেপেছিল, আর না হলে ও নিজেই ভূত পেট ছিল। এরপরে বাবা আমাকে নিজের ঘরে নিয়ে সোফাতে বসিয়ে বলল যে, তোর থেকে বড় গাধা আমি আজ অবধি দেখিনি। আসলে আমার সাথে যা হয়েছিল সেটা হলো, আমি আমার স্ত্রীর ঘরে যখন গিয়েছিলাম তখন ওর সাথে ভালোবাসার কথা বলতে শুরু করেছিলাম। ওর প্রশংসা করলাম যে ও খুব সুন্দরী লাগছে। তখনই হঠাৎ ওর হাতের কাছে থাকা ফুলদানি উঠিয়ে আমার মাথায় মেরে দিয়েছিল। আমি এমন কোনো কথাও বলিনি বা কোনো ভুলও করিনি। আমি তো ওর প্রশংসা করছিলাম, আর ও আমার মাথায় ফুলদানি দিয়ে মেরে দিল, আর আমি সেখানেই অজ্ঞান হয়ে গেছিলাম। আমি আমার বাবাকে বললাম যে, এই পাগলের থেকে আমার জীবন বাঁচাও। আমি নিশ্চিত এই মেয়েটা পাগল, কেননা এইরকম কাজ একটা পাগলই করতে পারে, সেটাও বিনা কারণে। না তো আমি এর সাথে খারাপ কিছু করেছি, আর না তো আমি ওর সঙ্গে খারাপ কিছু করতে যাচ্ছিলাম। যদি ও আমাকে বলতো যে আমার থেকে দূরে থাকো, তাহলে আমি ওর কাছেও যেতাম না। হঠাৎ করেই ও ফুলদানি উঠিয়ে আমার মাথায় মেরে দিল। এটা কোন নববধূ করে? ও নিশ্চিত পাগল। আমার বাবা বলল যে এই মেয়েটা যে পাগল সেটা আমি বিয়ের আগেই জানতাম। এর মাঝে মাঝে পাগলামি উঠে, আবার কখনো কখনো একদমই ঠিক হয়ে যায়। আমি ভেবেছিলাম আমার বাবা আমার সঙ্গে মজা করছে যে তোকে এত সুন্দরী দেখে একটা মেয়ে এনে দিয়েছি, আর তুই বলছিস যে মেয়ে পাগল। আমি মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিলাম। তখন বাবা বললেন, আরে আমি সত্যি বলছি, এই মেয়েটা সত্যিই পাগল। আর এই কথাটা আমি বিয়ের আগে থেকেই জানি। এর কোনো একটা অসুখ আছে, মাঝে মাঝে এর মুড খারাপ হয়ে যায়। না জানি তারা কি একটা নাম বলেছিল এই রোগের। তোর বউ সত্যিই পাগল, আমি মজা করছি না। বাবার মুখে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল, কেননা এই সম্বন্ধ আমার বাবাই ঠিক করেছিল। বাবা আমাকে কিছুই বলেনি, আমাকে শুধু এই মেয়েটার ছবি দেখিয়ে বলেছিল যে দেখ মেয়েটা কত সুন্দরী। সুন্দরী তো সত্যিইও ছিল, কিন্তু সাথে পাগলও ছিল। আমি আমার বাবাকে বললাম, তুমি আমাকে এই সমস্যায় কেন ফেলেছো? তখন আমার বাবা আমাকে আর একটা অদ্ভুত কথা শোনালো। আমার বাবা বলল, তোর কি মনে হয় আমি বোকা যে তোর বিয়ে একটা পাগল মেয়ের সাথে দেব? আমাদের অবস্থা দেখ, আমরা এই 2 কামরার বাড়িতে কেন সারা জীবন থাকবো? এই মেয়েটা অবশ্যই পাগল, কিন্তু এ বাবার একমাত্র মেয়ে আর সমস্ত সম্পত্তির হবু মালিক। ওর বাবা বিছানায় পড়ে আছে, যে কোনো সময় মরে যেতে পারে। আর একটা পাগলের থেকে ওর সমস্ত সম্পত্তি নিজের নামে লেখানো কোনো মুশকিল কাজ না। যখন ওর বাবা এই দুনিয়া থেকে চলে যাবে, তখন সমস্ত সম্পত্তি ওর হয়ে যাবে, আর আমরা কোনো একটা চালাকি করে ওর সমস্ত সম্পত্তি নিজেদের নামে লিখিয়ে নেব। এরপরে তোর ওর সাথে থাকার কোনো দরকার নেই, তুই যাকে চাস বিয়ে করতে পারবি। এর সাথে তোর সম্বন্ধ করার জন্য না জানি কত ছলচাতুরি করতে হয়েছে, কিন্তু এটাও সত্যি, যেহেতু এই মেয়েটা পাগল আর তুইও দেখতে শুনতে খারাপ না, এই কারণে এই সম্বন্ধ আমরা পেয়েছি। না হলে এত বড়লোক বাবার একমাত্র মেয়ে আমাদের মতো পরিবারে দেয়? তুই এখনও তোর বাবাকে চিনতেই পারিসনি। আমি সব সময় দূরের চিন্তা করি, তোর মতো না। এখন তোকে একজন ভালো স্বামী হতে হবে। তোকে নিজের শ্বশুরের সাথেও দেখা করতে যেতে হবে, আর তারও মন জয় করতে হবে। কিন্তু তুই যদি আত্মীয় স্বজনদের সামনে এরকম বলতে থাকতিস, আর কাল পরশু যদি এই কথা ওর বাবার কানে পৌঁছে যায় যে তোমার জামাই তোমার মেয়েকে ঘৃণা করে, তাহলে আমাদের সমস্ত প্ল্যান নষ্ট হয়ে যাবে। এই কথা সবার সামনে তো বলতে পারতাম না, আর তোকে চুপ করাতেও পারছিলাম না। এই কারণে তোর মুখে থাপ্পড় মেরেছিলাম, যাতে তুই চুপ করে যাস। আমি বললাম, যদি ও আবার আমার উপরে হামলা করে তাহলে? আমার বাবা বললেন, ও পাগল, তাই তোকে ওকে খুব ভালোভাবে সামলাতে হবে। ওর সঙ্গে ভালোবেসে কথা বলতে হবে, ওর মুড ভালো রাখতে হবে। আর এমনিতেও কতদিনই বা বাঁচবে ওর বুড়ো বাপ? আমি ডাক্তারের কাছে জিজ্ঞেস করেছিলাম, ডাক্তার বলেছে যে কোনো আশাই নেই। আমাদের বুদ্ধি নিয়ে কাজ করতে হবে। মনে কর কয়েকদিনের ঝামেলা, তারপরে সারা জীবন আরাম আর আরাম। যত টাকা ওদের আছে না, সেটা আমরা দুজন বাপ বেটা নিজেদের বিক্রি করেও কামাতে পারবো না। জীবনের শেষ অবধি যদি কষ্ট করতে থাকি, তবুও এত টাকা ইনকাম করতে পারবো না। আর যদি কষ্ট করে ইনকাম করেও নেই, তাহলেও সেটা খরচ করার জন্য জীবিত থাকবো না। কিন্তু তুই চিন্তা করিস না, তুই শুধু এটাই ভাব যে তোকে কিছুটা কষ্ট করতে হবে, যার ফল তুই সারা জীবন পাবি। এখন আমার কথা শোন, নিজেকে কিছুটা ঠিক করে মুখে হাসি নিয়ে বৌমার কাছে যা। আমি বললাম যে না, আমি যাব না। আমার বাবা বললেন, তোর যাওয়াটা খুব দরকারি, শান্তশিষ্টভাবে হাসি মুখে যা। আমি বললাম, তাহলে আমাকে একটা হেলমেট এনে দাও। এই কথা শুনে আমার বাবা হেসে দিলেন আর বললেন, যখন অগাধ সম্পদের মালিক হয়ে যাবি, তখন তুই সবসময় এইরকম হাসবি। বাবার কথা শুনে যখন আমি ঘরে গেলাম, তখন আমার বউ ঘুমিয়ে গেছিল। ভগবান জানেন সেই সময় ওকে ঘুমাতে দেখে আমার হৃদয়ে কতটা শান্তি পেয়েছিল। আমার বাবার কথা তো ঠিকই ছিল, কিন্তু এই সমস্ত কিছু আমাকেই সহ্য করতে হবে, এটাও কি আমার সাথে অত্যাচার ছিল না? একে তো এই মেয়েটা এত বেশি সুন্দরী, তার উপরে পাগল। বউ হিসেবে আমি এর কাছ থেকে কিছুই পাইনি। এখন যদি আমি এর কাছে যাই, আর এ আবারও যদি আমার মাথায় কোনো জিনিস দিয়ে মেরে দেয়, তাহলে কি হবে? আমি ভগবানকে ধন্যবাদ দিলাম আর ঘুমিয়ে গেলাম। কিন্তু যখন সকাল হলো, তখন আমার স্ত্রীর মুড একদম ঠিক। ও আমার সাথে এত সুন্দর ব্যবহার করছিল, যেমন একজন খুব ভালো শান্তশিষ্ট স্ত্রী তার স্বামীর সাথে করে। ওর তো মনেও নেই যে কালকে ও আমার সাথে কি করেছে, কেননা ও আমার কাছে জিজ্ঞেস করছিল যে তোমার মাথায় এই আঘাত কিভাবে লেগেছে। তারপরে ও নিজেই আমার ক্ষতের উপরে পট্টি লাগিয়ে দিল, আর আমি ওকে মিথ্যা বলে দিলাম যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে।
এই কথা শুনে ওই বেচারি তো কান্নাও করতে শুরু করেছিল। এরপরে 2-4 দিন আমাদের খুব ভালোভাবেই কাটলো। আর আমার ওই মেয়েটাকে না জানি কেন ভালো লাগতে শুরু করেছিল। ও খারাপ মেয়ে ছিল না। বিয়ের প্রথম দিকে তো সমস্ত স্বামীরই নিজের স্ত্রীকে খুব ভালো লাগে, তাতে সে যেমনই হোক না কেন। আর এ তো খুবই সুন্দরী যুবতী, ও স্মার্ট ছিল, আমার খারাপ কেন লাগতো? এখন এ আমার সাথে এত ভালো ব্যবহার করছিল যে একদিন আমরা দুজন রেস্টুরেন্টে ডিনার করতে গিয়েছিলাম, আর আমি ওকে কিছুটা শপিংও করালাম, একসাথে দুজনে সিনেমাও দেখলাম। এই কারণে সমস্ত কিছু খুব সুন্দর চলছিল। আমি ওকে বললাম যে হানিমুনে যেতে হবে, কিন্তু ও বলল বাবার শরীর খারাপ, যদি আমরা সেখানে যাই আর এদিকে যদি তার কিছু হয়ে যায় তাহলে কি হবে? আমি বললাম তুমি ঠিকই বলেছ, পরে কখনো যাব, সারা জীবন তো পড়েই আছে। আমার বাবার কথা মতো আমি আমার বউয়ের বাবার সঙ্গে দেখা করতে গেলাম। তার অবস্থা সত্যিই খারাপ। তাকে দেখে তার উপরে আমার খুব দয়া হলো। তিনি হাত জোর করে শুধু এটাই বলেছিলেন যে আমার মেয়ের খেয়াল রেখো, ও খুবই সরল। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার মেয়ের এই অবস্থা কিভাবে হয়েছে? তখন তিনি বললেন এর মার কারণে। ও নিজের মাকে খুব ভালোবাসতো, কিন্তু ওর মা আমাকে ঘৃণা করত, আমার সাথে খুব বাজে ব্যবহার করত, আর একেও খুব মারত। যখন এ 6 বছরের, তখন ওর মা ওর সামনে আত্মহত্যা করে। তখন থেকেই মেয়ের অবস্থা এইরকম হয়ে গেছে। আমি হতবাক হয়ে ভাবলাম যদি কারো মা তার সামনে আত্মহত্যা করে তাহলে তার উপরে কেমন ঝড় বয়ে যায়। এই ঘটনায় আমার স্ত্রীর অবস্থা এমন হয়ে গেছিল যে ওর অবস্থা ও নিজেই জানতো না যে ও মাঝে মাঝে কি সব করে ফেলে। একদিন আমি অফিস থেকে বাড়িতে এসে দেখি যে আমার বউ আমার পছন্দের রঙের কাপড় পরে আছে, আর ওকে খুবই সুন্দরী লাগছে। আমি ওকে বললাম আজকে তোমাকে খুব সুন্দরী লাগছে। এরপরে ও আমার সাথে খুব সুন্দর সুন্দর কথা বলল। তারপরে বলল যদি আমি তোমাকে কিছু দিতে পারতাম তাহলে তোমাকে আমার চোখ দিতাম। আমি বললাম তুমি এরকম কথা কেন বলছো? তোমার চোখ আমাকে কেন দিতে চাইছো? তখনও বলল তুমি তাহলে আমার চোখ দিয়ে তোমাকে দেখে বুঝতে পারতে যে আমি তোমাকে কত ভালোবাসি। তুমি আমার জন্য কি সেটা আমি তোমাকে কখনোই বলে বোঝাতে পারবো না। ও আমার হাত ধরল, আমরা দুজন একে অপরের হাত ধরে বসে রইলাম। আজকে আমার মনে হচ্ছিল যে আমার বিয়ে হয়েছে। এরকম জীবনসাথী কার না ভালো লাগে? নিজের জীবনসাথীর সাথে সময় কাটাতে সবাই পছন্দ করে। আর লোকে বলে যখন বিয়ে হয় তখন একে অপরের প্রতি ভালোবাসা এমনিতেই হয়ে যায়। আমি খুব খুশি ছিলাম, কিন্তু হঠাৎ করেই আমার বউয়ের ব্যবহার বদলাতে লাগলো। হঠাৎ করেই ওর নিঃশ্বাস গাঢ় হতে লাগলো, ও নিজের হাতে ঘা মারতে লাগলো। আমি ওকে জিজ্ঞেস করলাম তুমি ঠিক আছো তো, কি হয়েছে তোমার? ও বলল আমার খুব গরম লাগছে। আমি আশেপাশে তাকিয়ে দেখলাম টেবিলে জলের জগ রাখা আছে। আমি ভাবলাম ওকে জল খেতে দেই, তাতে হয়তো ওর শরীর ঠিক হয়ে যাবে। আমি গ্লাসে জল ভরার জন্য গেলাম, ওর দিকে পিছন ফিরে আমি জল ঢালছিলাম। তখনই আমার কিছু একটা অনুভব হলো। ফিরে দেখি হঠাৎ করেই ও আমার দিকে এগিয়ে এলো আর চিৎকার করলো। আমি সঙ্গে সঙ্গে সরে গেলাম, আর লাঠির বাড়ি টেবিলের উপরে পড়লো, আর টেবিলের উপরে রাখা জলের গ্লাস আর জলের জগ ভেঙে গেল। আমার বউয়ের মাথায় আবার পাগলামির ভূত চেপে গেছিল। আগেও একবার এরকম হয়েছিল বাসর রাতে, আর আজকে আমার বিয়ের 3 সপ্তাহ পরে দ্বিতীয়বার হলো। আর সেটাও ঠিক সেই সময় যখন আমি ওর কাছে যাচ্ছিলাম, কেননা আজকে ও আমাকে ভালোবাসার কথা বলছিল, আর আমি ওকে কাছে পেতে চাইতাম। ও আবারও আমাকে মারার জন্য এগিয়ে আসছিল, আর আমি নিজের জীবন বাঁচিয়ে ঘর থেকে বেরিয়ে ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দিলাম। দরজার উপরে হাত রেখে আমি এইটা ভাবছিলাম যে এ কোন ঝামেলায় আমি ফেসে গেছি, এখন আমি কি করব, কিভাবে করব। ও ঘরের মধ্যে আটকানো ছিল আর খুব বাজেভাবে চিৎকার করছিল। কিছু সময় পরেই ওর কান্নার আওয়াজ আসতে লাগলো, আর কান্না করতে করতে দরজা ধাক্কাতে লাগলো, আর বলতে লাগলো আমাকে এখান থেকে বের করো, আমার খুব ভয় করছে। ওর আওয়াজে কষ্ট ছিল, হয়তো ও সত্যিই ভয় পাচ্ছিল, কিন্তু আমি দরজা খুলতে ভয় পাচ্ছিলাম, কেননা আমার ভয় হচ্ছিল যে ও হয়তো আবার আমার উপরে হামলা করবে। কিন্তু ও যেরকমভাবে কান্না করছিল তাতে আমার খুব করুণা হচ্ছিল। তাই আমি খুব আস্তে আস্তে দরজা খুলে দেখলাম ও দরজার সামনে বসে কান্না করছে। আমি দরজা খুলে কাছে গেলে ও দাঁড়িয়ে গেল আর বলতে লাগলো আমাকে ভুল বুঝো না, আমি জানি না কি হচ্ছে এসব। ঘরের জিনিসপত্র ভেঙে পড়ে আছে দেখছি, আমি কি তোমার ক্ষতি করার চেষ্টা করেছিলাম? আমি চুপচাপ থাকলাম। ও বলতে লাগলো আমি কোনো পাগলামি করিনি তো। আমার বন্ধুরা বলতো যে আমি পাগল, আমি কি সত্যিই পাগল? যদি আমি পাগল হই তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে না তো? এসব বলে ও বাচ্চার মতো কান্না করছিল। আমি ওকে সান্ত্বনা দিতে লাগলাম, ওর কিছুই মনে ছিল না, ও সব কিছু ভুলে গেছে। ও আবার জিজ্ঞেস করলো তাহলে তুমি আমাকে দরজা বন্ধ করে রেখেছিলে কেন? আমি বললাম আমি দরজা বন্ধ করিনি, হয়তো দরজার লক খারাপ ছিল, তাই হয়তো নিজে নিজে লেগে গেছিল। ও বুঝে গেছিল যে আমি ওকে মিথ্যা কথা বলছি, কোনো না কোনো গল্প নিশ্চয়ই আছে। ও খুবই টেনশনে ছিল, তাই আমি সান্ত্বনা দিতে থাকলাম। এরপরে ওকে বিছানায় শুইয়ে দিয়ে মাথায় হাত বুলিয়ে দিলাম, আর কিছুক্ষণের মধ্যেই ও ঘুমিয়ে গেল। ও হয়তো জানতোই না যে ওর এসব সমস্যা আছে, হয়তো ওকে এই কথাটা বলাই হয়নি, কেননা এরকম রোগীকে ওর অবস্থার ব্যাপারে বললে সে আরও বেশি টেনশনে পড়ে যায়। আর ওদেরকে টেনশনে নয়, বরং শান্ত রাখা দরকার। আমি আমার স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম না, কেননা আমি ওকে বুঝতে দিতে চাইতাম না যে ও পাগল।
ডাক্তারের কাছে গিয়ে আমি ডাক্তারকে সমস্ত কথা খুলে বললাম। আমার কথা শুনে ডাক্তার বললেন, এর একমাত্র চিকিৎসা ভালোবাসা আর দেখে শুনে রাখা। যদি এই রকম রোগীদের ভালোবাসা আর আদর যত্নে রাখা হয় তাহলে এরা একদমই ঠিক হয়ে যায়। আমি জানতাম যে আমার বউয়ের সাথে আমার মাত্র কয়েকদিনের সাথ, তারপরে আমি আলাদা হয়ে যাব। কিন্তু যতক্ষণ ওর সাথে আছি আমাকে ওকে খুশি রাখতে হবে, না হলে আমার জীবনের রিস্ক আছে। আমি প্রতিবার বাঁচতে পারবো না। আমি আমার স্ত্রীর সাথে হাসি খুশি থাকার ব্যাপারে চিন্তা করছিলাম যে আমি ওর খেয়াল রাখবো যতক্ষণ অবধি আমরা একসাথে আছি। কিন্তু আমি একটা জিনিস নোটিশ করছি যে যখনই আমি ওর কাছে যেতে চাইতাম ওর পাগলামো শুরু হয়ে যেত। কেননা বাসর রাতে এই কারণেই প্রথম পাগলামো শুরু হয়েছিল। আর পরের বার যখন আমি ওর হাত ধরেছিলাম আর ওর সঙ্গে ভালোবাসার কথা বলতে শুরু করেছিলাম তখনই ওর পাগলামো শুরু হয়ে গেছিল। আর যখনই আমি ওর থেকে দূরে সরে গেছিলাম ও একদমই ঠিক হয়ে গেছিল। হয়তো ও আমাকে বিয়ে করতে চাইতো না, আর এই বিয়েটা ওকে জোর জবরদস্তি দেওয়া হয়েছিল। এই কারণেই ও এই সব কিছু করছিল। এখন আমাকে এই ব্যাপারটার গভীরে যেতে হবে, কারণ আমি সারাদিন বাড়িতে থাকতাম না। কিন্তু আমার চাকর আমাকে কখনো বলেনি যে আপনার স্ত্রীর শরীর খারাপ হয়ে গেছিল। একমাত্র আমি যখন বাড়িতে আসতাম আর ওর কাছে যেতে শুরু করতাম তখনই ওর পাগলামো শুরু হয়ে যেত। নিশ্চয়ই কিছু একটা গড়বড় আছে। আমি একদিন আমার স্ত্রীকে রাগানোর চেষ্টা করলাম, কারণ আমি দেখতে চাইতাম যে ও রেগে কী করে। কিন্তু ও একদমই ঠিকঠাক ছিল। আমরা একসাথে খাবার খেলাম আর ঘরের মধ্যে এসে সিনেমা দেখছিলাম। হঠাৎ আমি বললাম, আমার থেকে দূরে সরে বসো, আমি সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে আছি, আমার থেকে দূরে সরে যাও। ও বলতে লাগলো, দূরেই তো আছি, তোমার কি অসুবিধা হচ্ছে? আমি বললাম যে তুমি এই ঘর থেকে বেরিয়ে যাও, এটা আমার ঘর, আমি এখানে তোমার মুখও দেখতে চাই না। আমি এমন এমন কথা বললাম যে যদি নর্মাল মেয়েও হতো তাহলেও রেগে যেত। কিন্তু আমার স্ত্রী রাগলো না। ও বলতে লাগলো যে কোনো ব্যাপার না, তোমার দিন মনে হয় ভালো কাটেনি। যখন স্বামীর দিন অফিসে ভালো যায় না তখন সে বাড়িতে এসে বউয়ের উপরে রাগ ঝাড়ে, তারপরে বউ সেই রাগ বাচ্চাদের উপরে বের করে। যখন আমাদেরও বাচ্চা হবে তখন আমিও এরকম করব। আমি তোমার অবস্থা বুঝতে পারছি, আমার খারাপ লাগেনি, আমি ঘর থেকে চলে যাচ্ছি। এটা কেমন ব্যাপার হলো? যখন আমি কিছুই করতাম না তখন ও এত রেগে যেত যে আমার উপরে হাত উঠাতে চাইতো। আর এখন আমি ওকে এত কথা বলছি যেটা শুনলে কোনো সাধারণ মেয়েও রাগে পাগল হয়ে যাবে, কিন্তু ওর উপরে কোনো প্রভাবই পড়লো না। সেই সময় ও কেন বুঝতে পারেনি? আমারও তো প্রথম বিয়ে ছিল, যদি আমার কোনো কথায় ওর খারাপ লেগেছিল তাহলে আমাকে বলে দিত। কিন্তু ও আমাকে এমনভাবে মেরেছিল যার ব্যথা আমি আজ অবধি অনুভব করি। কিন্তু আজকে ওর রাগ হওয়ার বদলে হাসি খুশি মুখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছিল। আমি ওর হাত ধরে নিলাম আর বললাম, আমাকে ক্ষমা করে দাও, আমার মন খারাপ ছিল, এই কারণে আমি তোমাকে এই সব কিছু বলে ফেলেছি। আমার এই ধরনের কথা বলার কোনো উদ্দেশ্য ছিল না। এই কথা শোনার পরে আমার স্ত্রী আবার আগের মতো হয়ে গেল। আমি ওর দিকে তাকিয়েছিলাম, সেও আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এভাবে তাকিয়ে কি ভাবছো? আমি বললাম, না আমি কিছু ভাবছি না, আমার নিজের স্ত্রীর উপরে সন্দেহ হচ্ছিল। কেননা যদি ও পাগল হতো তাহলে ওর আমার কথাতে রাগ হওয়া উচিত ছিল। একদিন আমি বাড়িতে লুকিয়েছিলাম, আমার ঘরের জানলা বাইরে বারান্দার দিকে খুলতো। আমি ঘরের জানলা আগে থেকেই খুলে রেখেছিলাম। আমি বারান্দায় দাঁড়িয়ে জানলা দিয়ে সব কিছু দেখতে চাইতাম যে আমার স্ত্রী কি করে। কেননা আমি শুনেছিলাম যে পাগল মানুষেরা অদ্ভুত অদ্ভুত ব্যবহার বা কথা বলে। কিন্তু দেখলাম ও একদমই নর্মাল ছিল, নিজেই নিজেকে সাজাচ্ছিল। এরপরে ওর ফোন বাজলো আর ও ফোন লাউড স্পিকারে রেখে কথা বলতে শুরু করলো। আমি খুশি হলাম, কারণ আমি শুনতে পাবো যে ও কার সাথে কি কথা বলে। ফোনের অপর প্রান্তে কোনো মেয়ে ছিল যার সাথে ও কথা বলছিল। মেয়েটা জিজ্ঞেস করলো, তুই কি এখনও তোর বরের পরীক্ষা নিচ্ছিস? আমার বউ বলল, পরীক্ষা তো নিতেই হবে, কেননা সারা জীবন একসাথে থাকবো। আমার ওই লোকটার উপরে ভালোবাসা হতে শুরু করেছে। ও সত্যিই খুব ভালো, আমার খুব খেয়াল রাখে। সেসব তো ঠিক আছে, কিন্তু তুই কতদিন অবধি পাগলামুর নাটক করবি? সেই দিন তো তুই তোর বরের মাথাতে ফুলদানি দিয়ে মেরে ফাটিয়ে দিয়েছিলি। আমার বউ বলল, হ্যাঁ সেটা খুব দরকারি ছিল, না হলে ওর আমার উপরে সন্দেহ হয়ে যেত। আর এই খবরটাও আমি নিজেই ছড়িয়েছিলাম যে বিয়ের আগে থেকেই আমি পাগল। ওর বাবা খুব লোভী, কেননা সে আমি পাগল জেনেও আমার সাথে নিজের ছেলের বিয়ে দিয়েছে। তাই আমি দেখতে চাইতাম যে আমার বড় ওর বাবার মতো লোভী কিনা। বউয়ের মুখে এই কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছিল। কেননা আমরা তো ভেবেছিলাম যে আমরা এই মেয়েটার সাথে খেলা খেলছি, কিন্তু এ তো আমাদের সাথেই উল্টো খেলা খেলছিল। সত্যিই তো ও বড়লোক বাবার একমাত্র মেয়ে, তাই হয়তো ও ভেবেছিল যে ওকে কেউ কোনো মতলব নিয়ে বিয়ে করছে না। তো ওর মধ্যে কোনো পাগলামো ছিল না, ও পড়াশোনা জানতো, সুন্দরী আর বুদ্ধিমানও ছিল, কেননা ও আমাদের এত বড় পরীক্ষা নিচ্ছিল। কিন্তু আমার এই জিনিসটা নিয়ে একদমই রাগ আসছিল না, কেননা আমরা তো ওর ব্যাপারে এইসবই ভেবেছিলাম। আমরাও তো ওর সাথে খারাপ করতে চাইছিলাম। আমি যখন এইসব ভাবতে ভাবতে সেখান থেকে যেতে শুরু করেছিলাম তখনই আমার কান আর একটা কথা শুনলো। ও বলল, আমি আমার বরকে খুব ভালোবেসে ফেলেছি, তাই এখন আমি এই খেলা শেষ করে ওকে সব কিছু বলে দেব। যদি এরপরেও ও আমাকে গ্রহণ করে নেয় তাহলে ও আমার জীবনসাথী হবে, আমি সারা জীবন ওর গোলাম হয়ে থাকবো। বউয়ের মুখে এই কথা শুনে না জানি কেন আমার হৃদয়ে খুব খুশি অনুভব হচ্ছিল। পরের দিন আমি যে খবর পেলাম সেটা আমাকে অবাক করে দিল।
খবরটা এমন ছিল যেটা শুনে আমার বাবা খুবই খুশি হয়ে গেছিল, কিন্তু আমি এই খবরটা শুনে একটুও খুশি হয়নি। আমার বাবা আমাকে বলল যে আমাদের কিছুই করতে হবে না, বুড়ো আগে থেকেই উইল লিখে রেখে গেছে, আর তার উইল মতো সব কিছুই তোর। আমার বউ খুব বাজেভাবে কান্না করছিল, এই দুনিয়াতে ওর বাবা ছাড়া আর কেউ ছিল না। ও কান্না করতে করতে যখন আমার গলা জড়িয়ে ধরলো, তখন আমি ওকে সান্ত্বনা দিলাম। আমার মনে হলো যে এখন থেকে ও আমার দায়িত্ব, আর এখন আমাকেই ওর খেয়াল রাখতে হবে। 20 দিন পার হয়ে গেছে, ওর বাবা এই দুনিয়া থেকে চলে গেছে। ওর বাবার উইল অনুসারে আমরা ওদের বাড়িতে থাকছিলাম, কেননা এই বাড়িটা আমার নামে ছিল, আর তাছাড়াও আমি ওকে একলা ছাড়তে পারতাম না। এটা অনেক বড় বাংলো, বাইরে গাড়ি রাখা ছিল আর ব্যাংকে টাকা। এছাড়াও ওদের যে ফ্যাক্টরি ছিল তার মালিকও আমাকে বানিয়ে দেওয়া হয়েছিল। আমার বাবা আমাকে বলল যে তুই কিসের অপেক্ষা করছিস, এখন সব কিছু তোর নামে হয়ে গেছে, কাগজের কাজও হয়ে গেছে, এখন এই মেয়েটাকে ছেড়ে দে। তোর কাছে এত টাকা আছে যে তুই যে কোনো ভালো মেয়ে বিয়ে করতে পারিস, আর সেটাও কুমারী আর কম বয়সী। আমার বাবা এই কথাই বলছিল, হঠাৎই একটা আওয়াজ হলো, যেন ফুলদানি পড়ে গেছে। পিছন ফিরে দেখি আমার বউ সব কিছু শুনে নিয়েছে, আর ও কান্না করতে করতে এখান থেকে চলে গেল। আমি আমার বাবাকে বললাম, এ আমার স্ত্রী, আর সারা জীবন আমার স্ত্রী থাকবে, আমি কোনো মতেই একে ছাড়তে পারবো না। আমার কথা শুনে বাবা হতভম্ব হয়ে গেলেন আর বলতে লাগলেন, একে সাথে রাখার কি দরকার? আমি বললাম, এই সমস্ত সম্পত্তি ওর বাবার, তাই ওকে আমি ধোকা দিতে পারবো না, আর তুমি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নাক গলাবে না। আমার বাবা হতবাক হয়ে তাকিয়ে রইল, আর আমি আমার বউয়ের পিছনে দৌড়ালাম। ও বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিল, আমি গিয়ে ওর হাত ধরলাম, কিন্তু ও আমার হাত ছাড়িয়ে চলে যেতে চাইলো। আমি ওর রাস্তা আটকে বললাম, আমার বাবা শুধুমাত্র সম্পত্তির জন্য তোমার সাথে আমার বিয়ে দিলেও আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার বউ আমাকে বলল, তোমরা আমার সাথে এরকম কেন করেছো? তোমরা কি ধোকা দেওয়ার জন্য আমাকেই পেয়েছিলে? আমি কোনো পাগল নই, আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম, কিন্তু তুমি আমাকে শেষ করে দিয়েছো। আমি বললাম, এটা সত্যি যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। যদি তোমার বিশ্বাস না হয় তাহলে আমি তোমার সমস্ত সম্পত্তি তোমার নামে ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে খুব ভালোবাসি, প্লিজ তুমি আমার সাথেই থাকো। ও চুপ হয়ে গেল আর নিজের চোখের জল মুছতে লাগলো। এরপরে ও জিজ্ঞেস করলো, তুমি মিথ্যা বলছো না তো? আমি বললাম, তোমার দিব্যি আমি মিথ্যা বলছি না, আমি তোমাকে সত্যিই খুব ভালোবাসি। জানি না এই ভালোবাসা আমার হৃদয়ে ভগবান দিয়েছেন নাকি তোমার ভালোবাসার প্রভাব, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি খারাপ মানুষ না, আমি শুধু একজন ভালো জীবনসাথী চাইতাম, কিন্তু যখন জানতে পারলাম তুমি পাগল, তখন আমি বিরক্ত হয়েছিলাম। এরপরে বাবা আমাকে নিজের কথায় ভুলিয়ে নিয়েছিল, কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, আমি তোমাকে ছাড়া কখনোই থাকতে পারবো না। এরপরে আমরা দুজনেই একে অপরকে সত্যিটা বলে দিলাম আর একে অপরকে ক্ষমা করে দিলাম। আমি আমার বাবাকে বুঝিয়ে দিয়েছিলাম যে একেই নিজের বৌমা মেনে নাও। কিছু সময় অবধি আমার বাবার মুড খারাপ থাকলেও সে আমাদের ব্যাপারে কিছুই বলতো না, কিন্তু তাকে খুশিও মনে হতো না। এরপরে সে যখন দাদু হলো, তখন বাবাও খুশি মনে সব কিছু মেনে নিল। ভগবান আমাকে মেয়ের খুশি দিয়েছেন, মেয়ের বাবা হয়ে আমিও খুব খুশি। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।